নমস্কার, আমি গৌতম দাস। আমার বিধানে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন রাষ্ট্রবিজ্ঞানের বিশিষ্ট অধ্যাপক বিমান শঙ্কর নন্দ। স্যার, আপনাকে আমার বিধাননগরের স্বাগত। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ, তা কতটা প্রত্যাশিত ছিল এবং এই যুদ্ধের ভয়াবহতা কতটা, সেটা যদি একটু ব্যাখ্যা করে বলেন। দেখো, প্রথমেই বলি, সেটা হচ্ছে যুদ্ধ তো কখনো সমর্থনযোগ্য বিষয় হতে পারে না। কারণ যুদ্ধ অবর্ণনীয় কষ্ট আনে, মানুষের ধ্বংস ডেকে আনে। মানুষ তার তিলে তিলে কষ্ট, বুদ্ধি, পরিশ্রম দিয়ে যেটা সৃষ্টি করে, যুদ্ধ কিন্তু এক নিমেষে ওটাকে ধ্বংস করে দেয়। ইউক্রেনেই ঘটছে, এক নিমেষে এই বাড়ি গুড়িয়ে যাচ্ছে। এক নিমেষে একটা বিশাল এরোপ্লেন ইউক্রেনের ছিল, সেটা গুড়িয়ে এক নিমেষে ধ্বংস হয়ে গেল। এগুলো যুদ্ধই এই ভয়ঙ্করতা ডেকে আনে। তাই যুদ্ধের পক্ষে কোনো কথা থাকে না। কিন্তু আবার এটাও সত্যি যে মানব সভ্যতার ইতিহাসে যুদ্ধ একটা স্বাভাবিক ঘটনা। আমরা যুদ্ধের বাইরে যেতে পারিনি, যুদ্ধ ঘটেছে। এবং অনেকে ঠাট্টা করে বলেন যে মানুষ এপিডেমিকে যতজন মারা গেছে, পরস্পর খুনোখুনি করে যুদ্ধে তার চেয়ে বেশি মানুষ মারা গেছে। তৈমুরলংয়ের আমল থেকেই হচ্ছে। তৈমুরলংয়ের আমলে তো সম্ভবত তৈমুরলং এবং চেঙ্গিস খান মিলে পৃথিবীর জনসংখ্যার নাকি 1/3 মানুষকে মেরে ফেলেছিল। যুদ্ধ করেই মেরে ফেলেছিল, যুদ্ধ করে এবং যে তারপরে প্লান্ডারিং করতো, মানুষকে মেরে ফেলতো, এরকম লোকজন ছিল সব। ফলে এগুলো ঘটেছে। বা ধরো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সময় আমেরিকা যে পরমাণু বোমাটা ফেলেছিল, দুটো বোমা হিরোশিমা নাগাসাকির উপরে, এক নিমেষেই কয়েক লক্ষ মানুষ শেষ হয়ে গেল এবং তার যে ভয়ঙ্করতা এখনো যায়নি। ফলে যুদ্ধ তো ভালো নয়, কিন্তু আবার এটাও সত্যি যে যুদ্ধ যখন হয় তার কারণ বিশ্লেষণ করতে হয়, এবং কারণ বিশ্লেষণের মধ্যেই আমার ধারণা পরবর্তীকালে যুদ্ধ না হওয়ার প্রচেষ্টা, সেটা কিন্তু সম্ভাবনা লুকিয়ে থাকে। আমরা যদি ঠিকঠাক যুদ্ধের কারণগুলো খুঁজে বার করতে হবে, কেন যুদ্ধটা হলো। একজন রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক হিসেবে আমি নিজে এই যুদ্ধটাকে কিভাবে দেখছি। দেখো, আমার মনে হচ্ছে না কি যে এই যুদ্ধটা হয়তো কিছুটা বিভিন্ন যে পার্টি যারা যুদ্ধ করছে তাদের দায়িত্ব জ্ঞানহীনতার ফলেই যুদ্ধটা। কেউই দায়িত্ব জ্ঞানের পরিচয় দেয়, ইউক্রেন, রাশিয়া, পশ্চিম ইউরোপ, আমেরিকা, কেউ দায়িত্ব জ্ঞানের পরিচয় দেয়নি। শুধুমাত্র আমি রাশিয়াকে দোষ দেব না, এদের দোষও কিন্তু কম নয়, এমনকি আমেরিকার দোষও কম নয়। ইউক্রেনেরও দোষ আছে, আমেরিকার দোষও কম নয়, পশ্চিম ইউরোপেরও দোষ আছে। কি একে একে বলে দিই। প্রথম কথা, ইউক্রেনের পজিশনটা দেখো। ইউক্রেন ইউজুয়ালি দুটো বড় মানে মানে দেশ, একটা দেশ এবং আরেকটা হচ্ছে দেশগুলো ইউনিয়ন, তার মাঝখানে একটা বাফার স্টেট হিসেবে থাকতে পারত। একদিকে রাশিয়া, এবং এটা ঠিক যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের আজ হাজার হাজার বছরের সম্পর্ক। সোভিয়েত ইউনিয়ন, মানে তার আগেও সোভিয়েত ইউনিয়ন কবে হলো? 1917 সালে। তারও বহু আগে হাজার বছরের সম্পর্ক এটা। ফলে একসময় এই দেশ একই ছিল, আবার কখনো আলাদা হয়েছে। ফলে এই দুটো দেশের মধ্যে ব্যাপক সম্পর্ক, মানে ঘনিষ্ঠতা ছিল, এক ইতিহাস ছিল। ইউক্রেনের মধ্যে ইউক্রেনভাষী যত আছে, রাশিয়ান ভাষীর সংখ্যাও কম নয়, প্রচুর রুশভাষী মানুষজন আছে। তাদের একটা বড় অংশ রাশিয়ার প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে, রাশিয়ার প্রতি ভালোবাসা রয়েছে। ফলে ইউক্রেনের ইতিহাসটা একটু পিকুলিয়ার। বোঝা উচিত ছিল ইউক্রেনে যারা রাষ্ট্র পরিচালনা করেন, বিশেষত ইউক্রেনের বর্তমান যিনি প্রেসিডেন্ট, ওই ভলোডোমির জেলেনস্কি, তার অনভিজ্ঞতা এবং প্র্যাকটিক্যালি তার এই মানে কমিক সুলভ আচরণ কিন্তু যুদ্ধটাকে ডেকে নিয়ে চলে এসে। প্রথম দায়ী আমি করবো ওনাকে, ইউক্রেনের এই বর্তমান প্রেসিডেন্টকে, এবং যে যারা সিদ্ধান্ত গ্রহণ করছেন তারা, এই মানে ডিসিশন মেকার্স, যারা রুলিং এলিট। তার কারণ তারা কিন্তু দুটো, একদিকে ইউক্রেনের পজিশনটা কি, একদিকে হচ্ছে মাইটি রাশিয়া, অসম্ভব শক্তিশালী রাশিয়া, আরেকদিকে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন বিভিন্ন রাষ্ট্রগুলো তারা মিলে একটা রাষ্ট্র জোট বানিয়েছে, এবং তারা মোটামুটি একটা ইউনিট হিসেবেই কাজ করে। ফলে যেটা করতে পারতো ইউক্রেন, সেটা হচ্ছে দুটো এই যে বৃহৎ ইউনিট রয়েছে দুদিকে, তাদের মাঝখানে একটা তাদের মানে নিউট্রালিটি বজায় রাখতে পারতো। কিন্তু কি হয়েছে, এই বর্তমান ভলোডিমির জেলেনস্কি প্রথম থেকেই তার একটা টার্গেট ছিল, তিনি শুধু পশ্চিম ইউরোপের সঙ্গে মিশবেন না, তিনি আমেরিকাকে ডেকে এনে প্র্যাকটিক্যালি ন্যাটোর সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলেন, যেটা রাশিয়ার পক্ষে সহ্য করা সম্ভব ছিল না। কেন ছিল না? কারণ এটাও আবার একটা বিরাট ইতিহাস, এই বলতে একটু সময় লাগবে। তোমাকে বলি যে রাশিয়া একসময় সোভিয়েত ইউনিয়ন রাশিয়ানরাই তৈরি করেছিল। রাশিয়া এবং আরো 14টা রিপাবলিক মিলে তৈরি করেছিল একটা সোশ্যালিস্ট রিপাবলিক, যার নাম হচ্ছে
ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স। তো সেখানে সবচেয়ে বড় প্রায় 85%ই হচ্ছে রাশিয়া, বাকিগুলো ছোট ছোট দেশ, খুবই ছোট। তার মধ্যে একটা অংশ ছিল ইউক্রেন। এখন 1991 সালের ডিসেম্বরের মধ্যে রাশিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, সমাজতন্ত্র বিদায় নেয় এবং রাশিয়া আলাদা হয়ে যায়, অন্যান্য অঙ্গরাজ্যগুলো যে যা স্বাধীনতা ঘোষণা করে। ফলে রাশিয়া এবং ইউক্রেন তারা আলাদা হয়ে গেল এবং অন্যান্য দেশগুলো আলাদা হয়ে গেল। তখন গোটা পৃথিবীর চোখে রাশিয়া খুবই মানে খারাপ অবস্থায় ছিল। মোটামুটি কোনোভাবে রাশিয়ার যাতে টিকে থাকে সেই চেষ্টা চলছে, কারণ সেই সময় রাশিয়ার নেতৃত্বে ছিলেন বরিস ইয়েলৎসিন। ওই সময় পরবর্তীকালে আস্তে আস্তে রাশিয়ার নেতৃত্বে আসেন ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিন তার লক্ষ্য হচ্ছে পুরনো সোভিয়েত সংস্কৃতিটাকে ফিরিয়ে আনা, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন একটা মাইটি শক্তিশালী দেশ ছিল, একটা মাইটি কান্ট্রি, যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিস্পর্ধী শক্তি। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে ঠান্ডা যুদ্ধ হয়েছিল, তা কোল্ড ওয়ার হয়েছিল, সে কোল্ড ওয়ারে মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা প্রতিস্পর্ধী দেশ ছিল এই সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নের এই মানে পতনের পরে মানে রাশিয়ার এই অবস্থা কিন্তু রুশভাষীরাও খুব একটা মেনে নিতে পারছিল না। তার কারণ একটা বিষয়, আরেকটা বিষয় এই প্রসঙ্গে বলি, রাশিয়ানরা কিন্তু ভীষণ জাতীয়তাবাদী, ভীষণ, ওরা দেশকে ভালোবাসে। যারা যারা রাশিয়াকে জব্দ করতে গেছে তারা উল্টে জব্দ হয়ে গেছে। নেপোলিয়ন রাশিয়াকে জব্দ করতে গিয়েছিল, একদম শেষ হয়ে গেল নেপোলিয়ন। আধুনিক যুগে জার্মানি, হিটলার রাশিয়াকে জব্দ করতে গিয়েছিল, পুরো হিটলারের বাহিনী ফিনিশ হয়ে গেল। এবং হিটলারের পরাজয়ের একটা বড় কারণ তার ভুল রাশিয়াকে সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করেছিল। ফলে রাশিয়ানদের জাতীয়তাবাদ কিন্তু অসম্ভব মানে গুরুত্বপূর্ণ। তারা জাতীয়তাবাদী হয়, নিজের দেশকে আক্রমণ করলে নিজেদের মধ্যে মারপিট ভুলে এক হয়ে যায়, বিদেশিকে তারাই তারপর আবার নিজেদের মধ্যে বিরোধ করে। ফলে এইটা কিন্তু বোঝা উচিত ছিল যে রাশিয়ানরা কিন্তু ক্রমশ ক্ষুব্ধ হচ্ছে। তুমি দেখো, এই প্রসঙ্গে আমেরিকার দায়িত্বের কথা বলি। আমেরিকা গোটা ন্যাটোটাকে গিয়ে রাশিয়ার দোরগোড়ায় হাজির করে দিয়েছে। এর আগে বিশেষত রাশিয়ানরা মূলত রাশিয়ার এবং বিভিন্ন স্লাভ জাতির যারা মানুষ, তাদের নিজেদের মধ্যে একটা পারস্পরিক ভালোবাসা রয়েছে। পূর্ব ইউরোপ ভেঙেছে, সমাজতন্ত্র বিদায় নিয়েছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙেছে, সমাজতন্ত্র বিদায় নিয়েছে। তারপরেই আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমী জোট, বিশেষত ন্যাটো জোট, কিভাবে তারা যুগোস্লাভিয়াটাকে টুকরো টুকরো করে দিল। সার্বিয়ার উপর কিভাবে বিমান হামলা চালানো হলো কসোভোকে কেন্দ্র করে। এই কসোভো শান্তি আলোচনা ঠিকঠাক হলো না, প্র্যাকটিক্যালি সার্বিয়ার উপরে স্টিম রোলার চালানো হলো, যেটা রাশিয়ানরা ভালোভাবে নিতে পারছিল না। তুমি দেখো, কোনো দেশকে তুমি জোর করে যদি দাবানোর চেষ্টা করো, সে কিন্তু আলটিমেটলি পাল্টা মার দেবে। যেরকম জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধের পরে ফ্রান্স এবং ব্রিটেন তারা দাবানোর চেষ্টা করেছিল, ফ্রান্স কিন্তু মানে জার্মানি কিন্তু ওটা পাল্টা হিট করলো, হিটলার নেতৃত্বে চলে এলো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো। জার্মানি যেখানে একটা পাওয়ারফুল শক্তি হিসেবে প্রায় পৃথিবীটাকে ধ্বংস করতে এগিয়েছিল। বলে একটা দেশ সে দুর্বল হতে পারে, কিন্তু কখনো সেই দেশটাকে এমন কিছু করা উচিত নয় যে তার জাতীয়তা বোধটা আক্রান্ত হয়। আমেরিকা এবং তার এই ওয়েস্টার্ন অ্যালাইগুলো করেছে কি, রাশিয়ার এই জাতীয়তা বোধটাকে বারবার আঘাত করেছে। শেষ আঘাত যেটা ছিল, এটা শুরু হয়েছিল লাস্ট, এটা 2014 সালে। 2014 সালের আগে সেখানে একজন প্রেসিডেন্ট যিনি নির্বাচিত হয়েছিলেন গণতান্ত্রিকভাবে, ইয়ানুকোভিচ একটু প্রো রাশিয়ান ছিলেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইতেন। তখন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, মার্কিন যুক্তরাষ্ট্রের প্র্যাকটিক্যালি প্রত্যক্ষ মদতে ওখানে সেই সরকারের বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলন শুরু করা হলো, যাকে মাইদান রেভলিউশন বলে। সে মাইদান রেভলিউশনের ফল হিসেবে ওখানকার প্রেসিডেন্ট তিনি ইউক্রেন ছেড়ে পালিয়ে গেলেন, তিনি রাশিয়াতে আশ্রয় নিলেন। রাশিয়াও পাল্টা ব্যবস্থা হিসেবে ক্রিমিয়া দখল করে নিল এবং তারপর দুটো প্রদেশ, যে দুটোকে একত্রে ডনবাস প্রদেশ বলে, সেই ডনবাস প্রদেশে নিয়ে গোলমাল শুরু হলো। ডনবাস প্রদেশে যারা রুশ ভাষাভাষী তারা বিদ্রোহ শুরু করলো, তাদের উপর ইউক্রেন বাহিনী হামলা শুরু করলো, প্রচুর মানুষের মৃত্যু হলো। শেষ পর্যন্ত একটা চুক্তি হয়েছিল, যে চুক্তিতে মোটামুটি ওই ডনবাস প্রদেশের অটোনমি মেনে চলা হয়েছিল, কিন্তু সেই চুক্তি কেউ মানেনি। ফলে ক্রমশ এই সমস্যাটা বাড়তে দেওয়া হয়েছে। আর লাস্টে যে এটা কফিনে শেষ পেরেক শান্তির কফিনে, সেটা হচ্ছে বর্তমান এই প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার এই সিদ্ধান্ত, তিনি সিদ্ধান্ত নেন যে আমাদের ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে, যেটা রাশিয়ার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। কারণ ন্যাটোতে যোগ দিলে একদম রাশিয়ার দোরগোড়ায় এসে সামরিক অস্ত্রগুলো, পরমাণু অস্ত্রগুলো সেখানে রাখা হতো, রাশিয়ার পক্ষে সহ্য করা মুশকিল।
আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, 1962 সালে আমি একটু ফিরে যাই। 1962 সালে আমেরিকার দোরগোড়ার একটি দেশ হচ্ছে কিউবা। কিউবা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একটা সামরিক চুক্তি করেছিল, যেখানে কিউবাতে সোভিয়েত ইউনিয়নের জন্য একটা ঘাঁটি বানানোর মোটামুটি পারমিশন দেওয়া হয়েছিল। দেন দেয়ার আমেরিকা কিউবাকে অবরোধ করেছিল, যে অবরোধ ভাঙতে সোভিয়েত ইউনিয়ন তার সেনাবাহিনী পাঠিয়েছিল। গোটা পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ বাড়তেই চলেছিল, যেটাকে আমরা বলি কিউবান মিসাইল ক্রাইসিস। কিউবান মিসাইল ক্রাইসিস হয়নি, তৃতীয় বিশ্বযুদ্ধ হয়নি, পৃথিবী বেঁচে গিয়েছিল। কিন্তু এটাও তো ঠিক যে তুমি মার্কিন যুক্তরাষ্ট্র তোমার দোরগোড়ায় তুমি এই সোভিয়েত ইউনিয়নকে মানতে পারছো না, তাহলে তুমি গিয়ে রাশিয়ার দোরগোড়ায় পৌঁছচ্ছ কেন? ফলে প্রত্যেকের তো এগুলো মেনে চলা উচিত। ফলে একটা দেশের যে অহং, তার যে জাতীয়তা বোধ, সেখানে বারবার আঘাত করলে এটাই হবে। ফলে আমার কোথাও কোথাও মনে হয় যে এই যুদ্ধটা হয়তো অনিবার্য ছিল। তবে এটাও ঠিক, এই যুদ্ধের ক্ষেত্রে পুটিনের কিছু দায় থেকে যায়, কারণ পুটিন তো ওই পুরনো রাশিয়ার যে সাম্রাজ্য সেইটাকে ফেরত আনতে চাইছেন, কিন্তু তার বোঝা উচিত যে 19th সেঞ্চুরিতে এখন নেই, এটা 21st সেঞ্চুরি। এখন যুদ্ধ করে যদি ক্ষতি কিছু হয়, গোটা পৃথিবীর ক্ষতি হবে, সেই রাশিয়ারও তার কিন্তু ফল করতে হবে। আগামী প্রজন্মের কাছে কি বার্তা বহন করছে এই যুদ্ধ, আর এই যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? আজকেও যা দেখছি, যুদ্ধ থামার তো কোনো লক্ষণ নেই, যুদ্ধ চলছে এবং রাশিয়ার সেনাবাহিনী এগিয়ে চলেছে। দ্বিতীয় হচ্ছে যে ইউক্রেনে প্রচুর মানুষের তৈরি করা ঘর বাড়ি কাঠামো স্থাপত্য সব ধ্বংস হয়ে যাচ্ছে একের পরে, প্রচুর নিরীহ মানুষের মৃত্যু ঘটেছে। ইউক্রেনে প্রচুর বাইরের মানুষজন পড়াশোনা করতো, বিশেষত ওখানকার মেডিকেল কলেজগুলো খুবই বিখ্যাত, ওরা সস্তায় খুব পড়াশোনা করায়। ভারত থেকেও প্রায় 20,000-এর বেশি ওখানে লোকজন রয়েছে, তাদের অনেককে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে, প্রায় হয়ে যাবে হয়তো, সেটা চেষ্টা করছে সরকার। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ মানে আমেরিকার ডিরেক্টলি ফিল্ডে নামা এবং পশ্চিম ইউরোপের যুদ্ধক্ষেত্রে নেমে পড়া। কিন্তু এখনো পর্যন্ত আমেরিকা বা পশ্চিম ইউরোপিয়ান ইউনিয়ন কেউই বলেনি তারা প্রত্যক্ষভাবে যুদ্ধে নামবে, বরং তারা প্রত্যেকে পরোক্ষভাবে সাহায্য করছে, মিলিটারি ইকুইপমেন্টস দিয়ে সাহায্য করছে, আর্থিক সাহায্য করছে। কিন্তু লড়তে হচ্ছে ইউক্রেনের সেনাবাহিনীকে, এবং এখন তো দেখা যাচ্ছে সাধারণ মানুষও যুদ্ধে নেমেছে। সেক্ষেত্রে কি তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা? আমার সম্ভাবনা তেমন একটা দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে যে ইউক্রেন ন্যাটোর সদস্য নয়, ইউক্রেন ইউরোপিয়ান ইউনিয়নেরও সদস্য নয়। ন্যাটোর সদস্য হলে তার পক্ষে অন্যান্য ন্যাটোর সদস্য না হবে। কিন্তু পুটিন খুব ভালো বোঝেন যে ইউক্রেন ন্যাটোর তো মেম্বারশিপ এখনো নেয়নি, নেওয়ার চেষ্টা করছে। যেহেতু মেম্বারশিপ এখনো নেয়নি, ন্যাচারালি পুটিন যদি ইউক্রেনকে আক্রমণ করেন, তাহলে ন্যাটোর সেই কোনো জায়গা থাকবে না এর বিরুদ্ধে কথা বলার, কারণ এই তো ন্যাটোর দেশ নয়। তো কিন্তু আবার এটাও ঠিক যে মার্কিন যুক্তরাষ্ট্র তো এরকম কাজ আগেই করেছে, একাধিক দেশকে আক্রমণ চালিয়েছে, বহু দেশকে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সে মোরাল জায়গাটা নেই সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে, মানে রাশিয়ার বিরুদ্ধে কথা বলার। ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এটাও ঠিক যে এই যুদ্ধ ব্যাপক একটা সমস্যা তৈরি করবে বিভিন্ন দেশের পক্ষে, আন্তর্জাতিক রাজনীতির চরিত্রটাও বদলে যেতে পারে। তার কারণ এই যুদ্ধের ফলে ইতিমধ্যেই দেখবে রাশিয়ার ওপরে ইন্টারন্যাশনাল স্যাংশন, ইকোনমিক স্যাংশন আরোপিত হয়েছে। রাশিয়ার সম্পত্তি বিভিন্ন ব্যাংকে রয়েছে, সেগুলি সিজ করে নেওয়া, আন্তর্জাতিক ক্ষেত্রে মুদ্রা ব্যবস্থা তার সুবিধাগুলো না দেওয়া, রাশিয়াকে ঋণ না দেওয়া, রাশিয়ার বিজনেসগুলোকে আটকে রেখে দেওয়া। এইটা যদি হয় রাশিয়ার পক্ষে এটা কিন্তু সমস্যা হবে। আর একটা জিনিস বলি, তবে এক্ষেত্রে রাশিয়া আমার ধারণা কিছুটা প্রিপেয়ার ছিল। ভেরি রিসেন্টলি একটা আর্টিকেল পড়লাম, যেখানে আমি দেখলাম যে রাশিয়ার টোটাল যা ফরেন মানে রিজার্ভ, ঋণের পরিমাণ খুব কম, মাত্র 18% ডেট। বাকি তার যে ইকোনমি, তার পুরোটাই কিন্তু তার মানে একটা বেসিক জায়গা রয়েছে, একটা শক্ত সলিড জায়গার উপর ইকোনমি দাঁড়িয়ে আছে। তার সঙ্গে আরেকটা বিষয় যে রাশিয়ার কিন্তু রয়েছে তেল এবং গ্যাস, প্রাকৃতিক গ্যাস। ফলে তেল এবং প্রাকৃতিক গ্যাসের ব্যাপারে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে রাশিয়ার চুক্তি আছে। ফলে এরা যদি না কেনে তেল এবং গ্যাস, এদের অনেক বেশি টাকা দিয়ে আরবের দেশ থেকে কিনতে হবে, কারণ ইতিমধ্যে ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম বাড়তে শুরু করেছে। ফলে এই যে অয়েল ডিপ্লোমেসি হয়তো কোথাও রাশিয়াকে বাঁচিয়ে দিতে পারে। আর আমার ধারণা ইউক্রেনে রাশিয়া যদি এই সরকারটাকে বদলে দিতে পারে, তাহলে কিন্তু হয়তো ইউক্রেনের যুদ্ধটা থেমে যাবে। ফলে এখান থেকে যে বার্তাটা যায় যে আন্তর্জাতিক রাজনীতিতে একটা দেশ কি ভূমিকা পালন করবে, সেটা সেই দেশকে সঠিকভাবে তার
ভূ রাজনৈতিক অবস্থান থেকে ঠিক করতে হয়। এক্ষেত্রে আমার ধারণা এই দেশগুলো ভারতের কাছ থেকে শেখা উচিত। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী তার নেতৃত্বে ভারতবর্ষ কিন্তু তার বিদেশ নীতি এমন জায়গায় নিয়ে গেছে যে এখন কিন্তু চীনের মতো দোর্দণ্ড দেশও ভারতকে আক্রমণ করার আগে 5 বার ভাববে। একবার আক্রমণের সাহস দেখিয়েছিল গালওয়ান ভ্যালিতে। ভারতীয় সেনাবাহিনী কি হাল করেছে চীনের সেনাবাহিনী আমরা সকলে জানি, খালি হাতেই চীনের একেবারে জব্দ করে দিয়েছে পিটিয়ে। ফলে এখন এইভাবে জব্দ করাটা ভারতকে সম্ভব নয়। দ্বিতীয় কথা হচ্ছে এই পলিসি অবস্থায় ভারত যে বিদেশ নীতি নিচ্ছে এটা কিন্তু একদম পারফেক্ট বিদেশ নীতি। মানে ভারত নিরপেক্ষ একদম নিউট্রালিটি মেইনটেইন করছে। আন্তর্জাতিক পর্যায়ে কি কোনো প্রতিক্রিয়া হতে পারে মানে ভারত এই অবস্থান? না, তার কারণ হচ্ছে ভারত কি নীতি নেবে সে তো ভারতের ব্যাপার, অন্য কেউ তো ভারতকে বলে দিতে পারে না। আমি যেরকম বলি, ইউক্রেন কোনো কালে ভারতের পক্ষে ইন্টারন্যাশনাল ফোরামে দাঁড়ায়নি, বড় বড় ভারতের বিরুদ্ধে ভোট দিয়েছে ইত্যাদি। বরং রাশিয়া ভারতকে বিপদের সময় সাহায্য করেছে। সোভিয়েত ইউনিয়ন যখন ছিল, রাশিয়া সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত ছিল। 1972 সালে ভারত পাকিস্তান যুদ্ধ মনে করছে, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময়। তখন চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তো প্রত্যক্ষভাবে পাকিস্তানকে সমর্থন করেছে। এমনকি ভারত যখন পাকিস্তানকে যুদ্ধে প্রায় কোণঠাসা করে ফেলেছে তখন মার্কিন যুক্তরাষ্ট্র তার 7ম নৌবহর পাঠিয়ে দিয়েছিল বঙ্গোপসাগরে ভারতকে ভয় দেখাতে। এবং সেই সময় রাশিয়া পাল্টা নৌবহর পাঠিয়েছিল, আমেরিকাকে সতর্ক করে দিতে সোভিয়েত ইউনিয়ন নৌবহর পাঠিয়েছিল। এবং ভারতের সঙ্গে রাশিয়ার গুরুত্বপূর্ণ মানে সামরিক চুক্তি রয়েছে, তার মধ্যে একটা চুক্তির নাম উল্লেখ করতে পারি, অনেক করতে পারি, এত সময় নেই। S-400 ট্রাম্প যে মিসাইল ডিফেন্স সিস্টেম, ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিসাইল ডিফেন্স সিস্টেম, যেটা ভারত রাশিয়ার কাছ থেকে গ্রহণ করছে, পাচ্ছে। এবং এই যুদ্ধের পরেও রাশিয়া বলেছে না ওটা আমরা ভারতকে সাপ্লাই করে যাব। ফলে এই সম্পর্কটা রয়েছে। রাশিয়া ভারতের মিলিটারি ক্ষেত্রে পার্টনার। ভারতের টোটাল যা আয় মানে মানে বিজনেস হয়, মিলিটারি বিজনেস, তার একটা বড় পার্সেন্ট তার কিন্তু রাশিয়ার সঙ্গে প্রায় 24% মতো রাশিয়ার সাথে। ফলে ভারত পুরোপুরি রাশিয়ার বিরুদ্ধে কখনো যাবে না, যেতে চাইবে না। আবার অন্যদিকে এটাও ঠিক যে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে ভারতের এক ঘনিষ্ঠ বন্ধু, বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা এই সময় খুব ভালো একটা এবং যথেষ্ট ভালো সম্পর্ক। তার আরেকটা কারণ হচ্ছে এই অঞ্চলে চীনের যে এক্সপানশনিজম, চীনের যে সম্প্রসারণবাদ, যে সম্প্রসারণবাদের চরিত্র আমরা দেখেছি গালওয়ান ভ্যালিতে, যে সম্প্রসারণবাদী চরিত্র আমরা দেখছি ওখানে অরুণাচল প্রদেশে। এখনো চীন অরুণাচলকে তার নিজের অঞ্চল বলে দাবি করে। ফলে এই জায়গা চীনকে আটকাতে কিন্তু ভারতবর্ষকে আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখতেই হচ্ছে। ইতিমধ্যে আরেকটা কথা বলি যে ভারত, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এরা মিলে কোয়াড গঠন করেছে। কোয়াডের মূল লক্ষ্য হচ্ছে চীনের এই যে সম্প্রসারণবাদ তাকে আটকানো। ফলে একদিকে ভারতবর্ষ রাশিয়ার সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক রাখতে চাইছে, অন্যদিকে ভারতবর্ষ মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চাইছে। এটা ভারতের বিদেশ নীতির পক্ষে একটা খুব মানে পরীক্ষার সময় এসে হাজির হয়েছে ভারতীয় বিদেশ নীতি। কিন্তু আমার ধারণা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে, কারণ ইতিমধ্যে ভারতে যে ইউক্রেনের যিনি রাষ্ট্রদূত তিনি নরেন্দ্র মোদীর কাছে করজোড়ে আবেদন জানিয়েছেন যে আপনি যুদ্ধ বন্ধ করার জন্য কিছু করুন, কারণ রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো। ইতিমধ্যে পশ্চিমী দেশগুলো ভারতকে মানে পজিটিভ ভূমিকা পালন করতে বলছে। ফলে ভারতবর্ষের ভূমিকা কিন্তু ক্রমশ বাড়ছে, আরও আন্তর্জাতিক ক্ষেত্রে বাড়ছে। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে, আরেকটা শিক্ষা অন্তত আমাদের দেশের তথাকথিত কিছু অতি পণ্ডিত আন্তর্জাতিক সম্পর্কবিদের বোঝা উচিত যে যখন অটল বিহারী বাজপেয়ী নিউক্লিয়ার ওয়েপন তৈরির সিদ্ধান্ত নিলেন তখন আমাদের দেশের যারা কিছু তথাকথিত আন্তর্জাতিক সম্পর্কিত, অধিকাংশ আন্তর্জাতিক সম্পর্কে ওরা কিছুই জানে না, তারা তীব্র সমালোচনা করেছিল যে বাজপেয়ী নাকি মানে যুদ্ধান্ধ, তিনি যুদ্ধে অন্ধ হয়ে যাচ্ছেন, যুদ্ধ করবেন ইত্যাদি, সম্প্রসারণবাদী নানা রকম কথা বলা হয়েছিল। বিশেষত যারা বামমার্গী তাদের আজকে বোঝার সময় এসছে যে অটল বিহারী বাজপেয়ীর সিদ্ধান্ত কতটা ঠিক ছিল। কারণ তিনি বুঝেছিলেন যে ভারতের যা ভূ রাজনৈতিক অবস্থা এবং চীন এবং পাকিস্তানের মধ্যে যা সম্পর্ক, তাতে ভারতকে কিন্তু দুটো ফ্রন্টে লড়াইটা করতে হচ্ছে। এবং এই দুটো দেশ কেউই ভারতের বন্ধু দেশ না। পাকিস্তানের অস্তিত্বের সঙ্গে ভারত বিরোধিতা রয়েছে, পাকিস্তানকে বেঁচে থাকতে গেলে ভারত বিরোধিতা এবং ওই তথাকথিত হিন্দু ধর্ম বিরোধিতা পাকিস্তানকে আভ্যন্তরীণ ক্ষেত্রে করে যেতে হবে। আর চীন সে আন্তর্জাতিক ভূমিকা পালন করতে চায়, সে চাইছে না যে ভারতবর্ষ আন্তর্জাতিক ভূমিকা পালন করুক। ফলে তার লক্ষ্য হচ্ছে ভারতের ডিপ্লোম্যাটিক্যালি ঘিরে রাখা, ডিপ্লোম্যাটিক এনসার্কেলমেন্ট অফ ইন্ডিয়া। ফলে এই জায়গায় ভারতকে থাকতে হচ্ছে।
এই কারণেই অটল বিহারী বাজপেয়ীর আমলে মোটামুটি ভারতবর্ষের যে ফরেন পলিসি স্টেটমেন্টে বোঝা যাচ্ছিল, তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ বলেছিলেন যে চীন হচ্ছে ভারতের নাম্বার ওয়ান এনিমি। একদম ঠিক, চীন হচ্ছে এক নম্বরে, শুধু পাকিস্তান ভারতের সে কোনো ম্যাচই নয়। ভারত পরমাণু বিস্ফোরণ ঘটানোর পর চীনই পাকিস্তানকে কিছু পরমাণু অস্ত্র দিল এবং পাকিস্তান সেগুলো বিস্ফোরণ ঘটালো। ফলে পাকিস্তানের গোটাটাই চীনের প্রদান করা। ফলে ভারতের এক নম্বর যদি শত্রু কেউ থেকে থাকে সেটা কিন্তু চীন। ফলে সেই সময়কার প্রেক্ষাপটে তিনি কিন্তু বুঝেছিলেন যে আগামী দিনে ভারতবর্ষকে শক্তিশালী জায়গায় নিয়ে যেতে গেলে ভারতবর্ষকে নিউক্লিয়ার করতে হবে। আজকে ভারতবর্ষকে কেউ কিন্তু ব্ল্যাকমেলিং করতে পারবে না। যদি ভারতে নিউক্লিয়ার ওয়েপন না থাকতো, ভারত কিন্তু নিউক্লিয়ার ব্ল্যাকমেলিং এর শিকার হতে পারত। যেখানে অটল বিহারী বাজপেয়ী শেষ করেছিলেন, নরেন্দ্র মোদী সেখান থেকে শুরু করেছেন। ভারতকে একটি শক্তিশালী দেশে পরিণত করেছেন, গোটা পৃথিবীতে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ভালো করেছেন। এ দেশে কিছু তথাকথিত নির্বোধের বক্তব্য ছিল তিনি নাকি 365 দিনের জন্য 150 দিন বাইরে থাকেন ইত্যাদি ইত্যাদি। তার পরিণতি এখন তো বুঝতে পারছি, পৃথিবীর বিভিন্ন দেশে ভারতের রেপুটেশন কোন জায়গাটায় পৌঁছেছে। ফলে একটা দুর্বল প্রধানমন্ত্রী ভারতবর্ষ বহুবারই পেয়েছে। সেই দুর্বল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, অটল বিহারীও ছিলেন না, অটল বিহারী বাজপেয়ী। একটা শক্তিশালী রাষ্ট্র, শক্তিশালী নেতৃত্ব, এই ভারতবর্ষ, নতুন ভারতবর্ষ। ফলে ভারতবাসী কিন্তু নরেন্দ্র মোদীর অধীনে নিশ্চিন্তে থাকতে পারে যে ভারতবাসীদের কোনো ক্ষতি উনি হতে দেবেন না। আরেকটা বিষয় আন্তর্জাতিক ক্ষেত্রে এখান থেকে যাচ্ছে যে কোথাও একটা সম্ভবত কূটনীতির ব্যর্থতা বারবার বোঝা যাচ্ছে যে কূটনীতি ব্যর্থ হচ্ছে। এখন যেটা দরকার সেটা হচ্ছে এই কূটনৈতিক প্রক্রিয়া ফিরিয়ে আনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রকাশ্য কূটনীতির যুগটা শুরু হয়েছিল। আগে গোপনে গোপনে যাওয়া, গোপনে গোপনে কথা বলা, এইসব হতো। পরবর্তীকালে কূটনীতি প্রকাশ্য কূটনীতি হলো। বিভিন্ন রাষ্ট্রদূত, রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের প্রতিনিধি তারা অন্য দেশে যান, তারা কি আলোচনা করবেন, কটা অস্ত্র কিনবেন, ওপেনলি সব বলে দেওয়া হয় কিন্তু এখন, আর লুকোছাপার কোনো ব্যাপার থাকে না। কিন্তু তারপরেও এই গোলমালটা আটকানো গেল না। ফলে দেখতে হবে যে কূটনীতি কেন ফেল করলো। আবার কিন্তু আলোচনায় দুটো দেশ বসছে, হয়তো কূটনীতি যদি সফল হয় তাহলে আবার এই আমাদের কূটনীতির পথে ফেরত যেতে হবে। ডিপ্লোমেসি ছাড়া আর কোনো উপায় নেই। যুদ্ধ কোনো সমাধানের অস্ত্র মাধ্যম হতে পারে না। এটাই সবচেয়ে বড় শিক্ষা নেওয়া উচিত সবাইকে। এবং এক্ষেত্রে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত ভারতের মতো দেশ, তাদেরই পালন করতে দিতে হবে। আমেরিকার কূটনৈতিক এক্সপিরিয়েন্স অত্যন্ত খারাপ। আমেরিকার যারা পলিসি মেকার, তাদের যে সত্যি তাদের মাথায় বুদ্ধি আছে কিনা মাঝে মাঝে দেখে আমাদের অনেকের মনে হয় যে তারা বুদ্ধি করে ফরেন পলিসি নেয়, তো অদ্ভুত সব ব্যাপার আছে। বরং সেক্ষেত্রে ভারতীয় কূটনীতিবিদ, ভারতের যে এক্সপিরিয়েন্স, ভারতের যে রাজনৈতিক নেতৃত্ব, তারা আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু পথ দেখাতে পারে। এই যুদ্ধ থেকে এটাই কিন্তু প্রমাণিত হলো।